টুয়েলভ ফেল মুভির কথা মনে আছে, যেখানে আমাদের মনোজ কুমার কতগুলো স্ট্রাগল করার পরে শেষ পর্যন্ত কি হয়েছিল বলতো, আইপিএস অফিসার হয়েছিল। ঠিক তেমনি আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হতে পারে তোমার জন্য বা কারোর জন্য শেষ সুযোগ। তোমরা যারা 23 ব্যাচের আছো তারা তো অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছ। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের বারবার ডেট পিছাচ্ছে। তো এই তোমাদের ক্রান্তির লগনে এবং হচ্ছে যারা সেকেন্ড টাইমার রয়েছে 22 ব্যাচের, তো সবার কথা চিন্তা করেই আমরা কৃষিগুচ্ছের জন্য কিছু ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করব, যেখানে আমরা আসলে এখন লম্বা লম্বা ক্লাস দেওয়ার তোমাদের কোনো টাইম নেই বা তোমাদের কোনো সেরকম ধৈর্য হবে না, সেটা আমরা খুব ভালো করে জানি। সেজন্য আমরা জাস্ট ছোট ছোট করে চ্যাপ্টার ওয়াইজ এবং সেই চ্যাপ্টার টাইপ ওয়াইজ ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করব, যাতে তোমরা এই শেষ সময় বা এই তোমাদের ধৈর্যগুলো ফেরত নিয়ে এসে তোমরা ক্লাসগুলো খুব সঠিকভাবে করতে পারো। ঠিক আছে, তো এরই প্রেক্ষিতে আমরা আজকে বায়োলজি সেকেন্ড পেপারে রক্ত সংবন্ধ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব, যেখানে আমরা এই চ্যাপ্টারকে 3টি ভাগে ভাগ করব। হচ্ছে আমরা ইম্পর্টেন্সের ভিত্তিতে যদি বলি, আমাদের হৃৎপিণ্ডের টপিকটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি বলি রক্তের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেটা হচ্ছে 2 স্টার বলতে পারো, এবং যে রোগগুলো আছে হৃৎপিণ্ডজনিত রোগগুলো সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে আপাতত 1 স্টার। তো আমরা প্রথমে হচ্ছে কী করবো বলো তো, আমরা শুরু থেকে রক্ত কাকে বলে, রক্তের পিএইচ কত, এইসব দিয়ে শুরু না করে আমরা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা হৃৎপিণ্ড, সেই টপিকের যেই কনসেপ্টগুলো আছে বা যে টাইপগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। আর শুরুতে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কখনোই তোমাকে আমি হয়তো সর্বোচ্চটা তোমাকে বুঝাতে পারবো না, যে ধরো মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে, কী জিনিস, এইসব জিনিস আসলে হয়তো তোমাকে বলতে পারবো না। বাট তোমার পরীক্ষার জন্য যতটুকু দরকার, পরীক্ষা যতটুকু আসবে ঠিক ততটুকু ইনশাল্লাহ আমি তোমাকে প্রোভাইড করতে পারবো। এখন সময় হচ্ছে প্রিসাইজ পড়াশোনার। তোমরা প্রিসাইজভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ শিখছে যে আমাদের 3.7K মতো সিট আছে, ইনশাল্লাহ একটা সিট তোমার হয়ে যাবে। ঠিক আছে, আর বিষয়টা হচ্ছে শুধু কৃষিগুচ্ছের ক্ষেত্রে না, তোমরা যারা 24 ব্যাচের আছো, আমাদের হচ্ছে ক্লাসগুলো যেগুলো থাকবে সেগুলো 90 থেকে 95% আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য। ঠিক আছে, তো তোমরা যেই ব্যাচেরই হয়ে থাকো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমরা ক্লাসটা শুরু করে দেবো। তো যেটা বলছিলাম, আমরা আজকে রক্ত সংবহনতন্ত্রের প্রথম পার্টে রয়েছি, যেখানে আমরা হৃৎপিণ্ডের 5টা কনসেপ্ট যে রয়েছে সেই কনসেপ্টগুলো বা টাইপগুলো নিয়ে পড়াশোনা করব, যেখানে শুরুতে আমরা হৃৎপিণ্ডের বেসিক বিষয়গুলো একটু আলোচনা করে দিব, যে আমাদের হৃৎপিণ্ডের আকার কত, প্রস্থ কত, দৈর্ঘ্য কত। ঠিক আছে, হৃৎপিণ্ডের যে আমার বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং কপাটিকা সম্পর্কে আমরা পড়াশোনা করব। প্লাস হচ্ছে আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে মানবদেহে রক্ত সম্পাদন হয়, এটা বেসিক্যালি আসলে বইয়ে আলাদা টপিক দেওয়া আছে, কিন্তু আমরা যখন এই টপিকটা পড়বো এই টপিক আমাদের ইজিলি হয়ে যাবে বা বুঝতে আমরা পারবো। নেক্সট হচ্ছে আমরা কার্ডিয়া চক্র পড়বো। কার্ডিয়া চক্রের সময় কতটুকু, কার্ডিয়া চক্রের ক্ষেত্রে আমার ডায়াস্টল কখন হয়, সিস্টোল কখন হয়, সেক্ষেত্রে সময় কতটুকু লাগে, শব্দ কেমন হয়, এই জিনিসপত্রগুলো আমাদের কিন্তু প্রায় ভর্তি পরীক্ষাগুলোতে আসে, এই জন্য এটাও বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এবং সর্বশেষে আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং ব্যাটারি স্টোর দিয়ে আমরা আজকে হৃৎপিণ্ডের যে ক্লাসের লেকচারটা সেটা শেষ করব, এবং তারপরে হচ্ছে আমরা বিগত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোশ্চেনগুলো এসেছিল এই টপিকগুলো থেকে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো, প্লাস হচ্ছে সেই কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয় সেই জিনিসগুলো আগে দেখবো। তো চলো আমরা হচ্ছে হৃৎপিণ্ডের বেসিক যে কথাবার্তাগুলো এবং হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্ত সঞ্চালন পদ্ধতি এবং হচ্ছে কপাটিকাগুলো সেগুলো দেখে ফেলি। তো শুরুতে যদি আমরা হৃৎপিণ্ডের বেসিক যে কথাবার্তাগুলো আছে সেগুলো একটু দিকে তাকাই, দেখো একটা বই আছে, সব কিছু তো আমি তোমাকে বোর্ডে তুলে দেখাতে পারবো না। আমরা হচ্ছে তোমাদের কাছে যে দেখানো বইগুলো আছে বা তুমি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবা, দেখানো বইয়ের যে পিডিএফগুলো সেগুলো অবশ্যই কালেক্ট করবা, সাথে হচ্ছে নিজের বইগুলো খুব সুন্দর করে দাগায় রাখবা, হ্যাঁ, নীল কালি এবং লাল কালি দিয়ে, সবুজ কালি এবং লাল কালি দিয়ে, দেন হচ্ছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। বাট আমার কথা হচ্ছে আমাদের বিভিন্ন ভার্সিটিতে যেখান থেকে বেশি বেশি কোশ্চেন আসে সেই পয়েন্টগুলো আমি হচ্ছে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে। তো দেখো, হৃৎপিণ্ডের বেসিক কথাবার্তার ভিতরে প্রথমে আমরা শিখবো হচ্ছে একটা হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হয় কত বলতো, দৈর্ঘ্য হয় হচ্ছে 12 সেন্টিমিটার, এবং প্রস্থ কত হয়, প্রস্থ হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। কেন দেখো তো, তোমরা হৃৎপিণ্ডের চিত্র দিকে তাকালে একটু দেখবা যে আমাদের দেখো তো দৈর্ঘ্য কত হয়, দৈর্ঘ্য একটু বড়, দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, আর প্রস্থ দেখো তো, প্রস্থ হচ্ছে সামান্য একটু দৈর্ঘ্য থেকে ছোট, এই জন্য মনে রাখবা হচ্ছে 8 সেন্টিমিটার। এরপরে মনে রাখবা আমাদের হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণটা আছে, ঠিক আছে, হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণগুলো আছে সেগুলোকে আমাদের বলা হয় পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের শুধু কৃষি ভর্তি পরীক্ষা না, যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের চলে আসে এখান থেকে, যে আমাদের হৃৎপিণ্ডের যে আবরণ তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম পর্দা। এরপরে আসো, এরপর হৃৎপিণ্ডের যে স্তরগুলো আছে সেখানে স্তর হচ্ছে আমাদের 3টা। কয়টা বলো তো, স্তর হচ্ছে আমাদের 3টা। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম কি হয়, এপিকার্ডিয়াম হচ্ছে সব থেকে বাইরের স্তরটা, মায়োকার্ডিয়াম হচ্ছে মাঝের স্তরটা এবং এন্ডোকার্ডিয়াম হচ্ছে সব থেকে ভিতরের স্তরটা। আর এখান থেকে মনে রাখতে পারো হচ্ছে এপিকার্ডিয়ামের সাথে কিছু চর্বি লেগে থাকে, আর হচ্ছে মায়োকার্ডিয়ামের মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের মাঝের স্তর বা মায়োকার্ডিয়াম। এই কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট, আমাদের অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, যে
যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে আমাদের কোন স্তরটি বা কোন প্রাচীরটা হচ্ছে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। আর এন্ডোকার্ডিয়াম মনে রাখবা, সেটা হচ্ছে জাস্ট এটা অন্তঃপ্রাচীর গঠন করে। আর শেষে যেটা মনে রাখবা সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে কোন পেশি থাকে বলো তো? হৃৎপিণ্ডে আমার ঐচ্ছিক, অনৈচ্ছিক নাকি কার্ডিয়াক পেশি? অবশ্যই কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশিটা আমাদের হৃৎপিণ্ডে থাকে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে থাকে। এটা হচ্ছে তোমরা যখন সপ্তম চ্যাপ্টার পড়বো, সপ্তম চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দরভাবে আমার পেশির সময় এটা পড়বো। বাট আপাতত মনে রাখো হৃৎপিণ্ডে হচ্ছে আমার কার্ডিয়াক পেশি এবং হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্কটা থাকে। আশা করি বুঝতে পারছো। বেসিক কথাবার্তা আমাদের শেষ। এখন হচ্ছে আমরা দেখবো কীভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন করা যায়। তো আমি তো আসলে অত সুন্দর করে হৃৎপিণ্ড ছবি আঁকতে পারি না, এই জন্য আসলে আঁকাইনি। তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, তোমাদের তার পরীক্ষায় এমসিকিউ ভর্তি পরীক্ষায় চিত্র আঁকাতে হবে না, ঠিক আছে? তোমাদের জাস্ট জিনিসটা বুঝতে পারো কিনা সেটা আগে দেখো, দেন হচ্ছে নিজেরা 2-1বার প্র্যাকটিস করলে আশা করি জিনিসটা কখনো ভুলবা না। তো প্রথমেই দেখো তো আমাদের কি জানি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে আমাদের 4টা, ঠিক আছে? উপরে হচ্ছে 2টা প্রকোষ্ঠ এবং নিচে হচ্ছে আমার 2টা প্রকোষ্ঠ। সবসময় মাথায় রাখবা, তুমি যেহেতু খাতায় আর্ট করতেছো, তোমার যেই বাম পাশটা থাকবে সেটা হবে হৃৎপিণ্ডের ডান পাশ, আর তোমার হাতের যে বাম পাশ থাকবে সেটা হচ্ছে তোমার হাতের যে ডান পাশ থাকবে সেটা হবে হৃৎপিণ্ডের বাম পাশ। এটুকু যাতে কনফিউশন না হয়। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের প্রথম 2টা যেই আমাদের প্রকোষ্ঠ সেটাকে বলা হয় অ্যাট্রিয়াম বা অলিন্দ, এবং নিচের যেই প্রকোষ্ঠ 2টা থাকে সেটা হচ্ছে আমার ভেন্ট্রিকল বা নিলয়। তো দেখো আমাদের এখানে হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এর পাশে হচ্ছে বাম অ্যাট্রিয়াম, আর নিচে হচ্ছে ডান ভেন্ট্রিকল এবং হচ্ছে বাম ভেন্ট্রিকল। এখন দেখো আমাদের সারা দেহ থেকে প্রথমে কী হবে বলো তো? সারা দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আছে সেগুলো সবার প্রথমে যাবে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। কিসের মাধ্যমে? একটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে। আমি আবার বলতেছি, আমাদের শরীরের যে উপরের অংশ সেখান থেকে যাবে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে ডান অ্যাট্রিয়ামে, এবং আমাদের শরীরের যে নিচের অংশগুলো আছে, পায়ের দিক থেকে যে নিচের অংশগুলো, সেখানে মাধ্যমে নিম্ন মহাশিরার মাধ্যমে আমার হচ্ছে ডান অ্যাট্রিয়ামে যাবে। আর করোনারি সাইনাস তো রয়েছেই। তো এই 3টার মাধ্যমে যখন আমার রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে যাবে, তখন কি হবে বলো তো? আমাদের অ্যাট্রিয়াম যখন কোনো একটা জিনিসে আমরা রক্তটা প্রবেশ করাবো, তখন সেটা কি সংকুচিত হবে না প্রসারিত হবে? অবশ্যই আমার প্রসারিত হবে, তাই না? আমাদের ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম প্রসারিত হবে। আর যেই মুহূর্তে আমার ডান অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়াম প্রসারিত হবে, তখন কি হবে বলো তো? এই ভেন্ট্রিকলগুলো সংকুচিত হয়। দেন কি হবে? দেন বলো তো, ডান অ্যাট্রিয়াম থেকে আমার যে কপাটিক আছে সেটা হচ্ছে খুলে যাবে। কপাটিকা যখন খুলে যাবে, তখন সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আমার যাবে ডান থেকে বাম ভেন্ট্রিকলে, এবং তখন আমার কি হবে বলো তো? উপরে যে অ্যাট্রিয়ামগুলো সেগুলো আমার হচ্ছে সংকুচিত হবে, আর তখন আমার ভেন্ট্রিকলগুলো হচ্ছে প্রসারিত হবে। আশা করি কোনো কনফিউশন নেই। এবং সাথে সাথে যখন রক্ত চলে যাবে, তখন এই কপাটিকা বন্ধ হয়ে যাবে, আর কপাটিকা বন্ধ হয়ে গেলে কিন্তু আমার এই ডান ভেন্ট্রিকল থেকে রক্ত আর বিপরীত দিকে ডান অ্যাট্রিয়ামে আর ঢুকতে পারবে না। আশা করি এটাকে তোমরা বুঝতে পারছো। এরপরে কি হবে দেখো তো? এরপরে হচ্ছে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটা হচ্ছে আমার ডান ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় চলে যাবে বলতো? ফুসফুসে। এখন আসলে আমরা হচ্ছে ধমনি এবং শিরা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, আমারও ছিল, সেটা আগে আমরা হচ্ছে একটু ক্লিয়ার করে নিই, দেন আমরা আবার ব্যাক করতেছি। দেখো মাথায় রাখবা, শিরা যেটা আমাদের নর্মাল শিরা, সেটা হচ্ছে সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। নর্মাল যে শিরাগুলো আছে সেগুলো সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এবং হচ্ছে যেগুলো মহাধমনী বা শুধু ধমনী, তারা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আশা করি এই 2টা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যেমনটা আমরা এখান থেকে দেখেছিলাম যে আমাদের ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহ করেছিল। এরপরে দেখো, যখনই তোমরা দেখবে পালমোনারি শিরা, তখনই তোমাকে বুঝতে হবে এখানে কিন্তু আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে না। পালমোনারি মানে হচ্ছে আমাদের ফুসফুসীয় শিরা, ঠিক আছে? ফুসফুসীয় শিরার মাধ্যমে সবসময় আমার কি যাবে বলতো? অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাবে। অর্থাৎ আমার আগের ক্ষেত্রে উল্টা চিন্তা করবা। তাহলে শিরা যাবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, মহাধমনী নিবে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এবং আমাদের পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী হবে তার উল্টা রক্তগুলো পরিবহন করবে। তাহলে বলো তো, পালমোনারি মহাধমনী যদি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, তাহলে পালমোনারি ধমনী অবশ্যই আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। যদি তুমি এই 4টা জিনিস মনে রাখতে পারো, আশা করি এই জায়গায় তোমার শিরা ধমনী নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকবে না। এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের এই যে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে হচ্ছে সবার আগে কোথায় যাবে? ফুসফুসে। ফুসফুসে গিয়ে আমরা তো জানি যে ফুসফুসে কী হবে বলো তো? রক্তগুলো আমার কী হবে? রক্তের বিনিময় হবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের সাথে বিনিময় ঘটবে। দেন হচ্ছে আমার যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আছে সেটা আমার মহাশিরার মাধ্যমে, সেটা কিসের মাধ্যমে বলো তো? সেটা হচ্ছে আমার মহাশিরার মাধ্যমে আমার কোথায় প্রবেশ করবে? আমাদের প্রবেশ করবে হচ্ছে বাম অ্যাট্রিয়ামে। আমি আবার বলতেছি, আমার ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত যাবে হচ্ছে ডান ভেন্ট্রিকলে, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে যাবে ফুসফুসে, এবং ফুসফুসে যে যখন রক্তের বিনিময় ঘটবে,
তো দেখো আমাদের হচ্ছে পালমোনারি শিরার মাধ্যমে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোথায় যাবে বলো তো? ফুসফুস থেকে আমার যাবে হচ্ছে বাম অ্যাট্রিয়ামে। দেন হচ্ছে বাম অ্যাট্রিয়াম থেকে আমার যে কপাটিকা রয়েছে সেই কপাটিকাটা খুলে যাবে সেম আগের মতোই। দেন হচ্ছে বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে যাবে এবং সাথে সাথে আমার কপাটিকা কী হয়ে যাবে বলতো? বন্ধ হয়ে যাবে। আর কপাটিকা যখন বন্ধ হবে বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা আমার কী হবে না বলতো? বাম অ্যাট্রিয়ামে আর যেতে পারবে না। এরপরে কী হবে? এরপরে হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে আবার মহাধমনী, যেটাকে আমরা বলি অ্যাওয়ার্টা, সেই মহাধমনী বা অ্যাওয়ার্টার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা ছিল সেটা আবার সারা দেহে প্রবেশ করবে। এইভাবে হচ্ছে আমার পুরো সাইকেলটা কাজ করবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটা 2-1বার রিভাইন্ড করে দেখতে পারো, আশা করি কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা দেখব আমাদের প্রকোষ্ঠ এবং রক্ত সম্পদতন্ত্র তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব হচ্ছে হৃৎপিণ্ডের যেই কপাটিকাগুলো রয়েছে সেই 6টা কপাটিকার নাম এবং অবস্থানগুলো আমাদের লাগবে, যেগুলো আমাদের প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসে। দেখো তো কপাটিকা 6টা আমি একটু বলে নেই, তোমরা দেখো তো একটু মিলিয়ে নাও আমার সাথে। প্রথম কপাটিকা থাকে হচ্ছে আমার ডান অ্যাট্রিয়াম এবং হচ্ছে ডান ভেন্ট্রিকলের মাঝখানে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। সেটা কি বলি বলতো? সেটাকে বলি ট্রাইকাসপিড কপাটিকা, বা যেখানে 3টা থাকে, স্তর থাকে বা 3টা জায়গা থাকে, সেটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এরপর দেখো এরপর হচ্ছে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা বলি। ঠিক আছে, এটা আমি অনেকে কনফিউশন লাগে, তো আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে দেখো বতে বাম এবং বতে হচ্ছে বাইকাসপিড। ঠিক আছে, এবার মনে রাখতাম যে বতে বাম এবং হচ্ছে বতে বাইকাসপিড বা মাইট্রাল, এবং ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে আমার ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে আমাদের অলরেডি 2টা কপাটিকার অবস্থান এবং নাম আমরা শিখে ফেললাম। থার্ড যে আমাদের কপাটিকা রয়েছে সেটা হচ্ছে দেখো তো আমরা আমাদের কী শিখেছিলাম? আমরা হচ্ছে ডান ভেন্ট্রিকল এবং এই যে ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনির মাঝখানে এই জায়গায় একটা কপাটিকা থাকে, যেটার নাম হচ্ছে আমাদের পালমোনারি কপাটিকা। যেটার নাম কি বলতো? পালমোনারি কপাটিকা। যেটা অবস্থান কোথায়? যেটা বললাম ডান ভেন্ট্রিকল এবং হচ্ছে পালমোনারি ধমনির মাঝখানে। ক্লিয়ার? তাহলে আমাদের 3টে কপাটিকা শেষ। 4 নম্বর কপাটিকা থাকে হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল এবং এই যে অ্যাওয়ার্টা বা মহাধমনির মাঝখানে, যেটাকে আমাদের নাম হচ্ছে অ্যাওয়ার্টিক কপাটিকা। কপাটিকা। ঠিক আছে, অ্যাওয়ার্টিক কপাটিকা। তাহলে আমাদের 4টা কপাটিকা শেষ। তুমি যদি একবার সম্বন্ধতন্ত্র আমার এই চিত্রের মাধ্যমে এটা মাথায় রাখতে পারো তাহলে আশা করি কপাটিকার অবস্থানে তোমার কোনো কনফিউশন থাকবে না। এরপর বাকি যে 2টা কপাটিকা সে থেকে একটা করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামের মাঝখানে, এবং একটা থেকে নিম্ন মহাশিরা বা যেটাকে বলা হয় ইনফিরিয়র, হচ্ছে ঊর্ধ্ব মহাশিরাকে বলে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং নিম্ন মহাশিরাকে বলা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইংলিশটা একটু মাথায় রাখতে পারো। তো করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামের মাঝখানে থাকবে কি বলতো? করোনারি কপাটিকা, আর হচ্ছে বা থিবিসিয়ান কপাটিকাও বলা হয়। আর নিম্ন মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে হচ্ছে আমার ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে একটা হচ্ছে আমার থিবেসিয়ান বা করোনারি অপর নামগুলো একটু পড়বা, অনেক সময় অপর নাম দিয়ে চলে আসে। আর এটা হচ্ছে আমার ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে আশা করি তোমাদের তো আশা করি তোমাদের 6টা কপাটিকা নিয়ে কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তো আশা করি আমাদের হৃৎপিণ্ডের যে বেসিক কথাবার্তাগুলো বললাম এবং হৃৎপিণ্ডের আমরা কী শিখলাম বলতো? আমরা প্রকোষ্ঠ শিখেছি, আমরা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র শিখেছি, এবং সাথে হচ্ছে আমাদের যে কপাটিকা রয়েছে 6টা সেটার নাম এবং অবস্থান শিখেছি। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন নেই। তো দেখো আমরা এখন হচ্ছে কার্ডিয়াক চক্র, মাইজয়েড নিয়ন্ত্রণ, ব্যারোরিসেপ্টর এবং হচ্ছে মানবদেহের যেই সংবহনতন্ত্র, সেই 4টা বিষয়গুলো থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো দেখো কার্ডিয়াক চক্রের ভিতরে যেগুলো মনে রাখবা সেটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের একটা হৃৎপিণ্ড কত মিনিটে কতবার সংকুচিত বা প্রসারিত হয় বা কতবার আমার হচ্ছে পাম্প করতে পারে, সেটা হচ্ছে পার মিনিটে 70 থেকে 80 বার। এই ইনফরমেশনটা মনে রাখবে, ওইটা অনেক জায়গায় কিন্তু আসতে পারে। এরপর হচ্ছে কার্ডিয়াক চক্রের সময় আমরা যদি বের করতে চাই, দেখো তো 70 থেকে 80 বারের অ্যাভারেজ কত? অ্যাভারেজ করলে হচ্ছে 75, এবং আমরা যদি 1 মিনিটে 60 সেকেন্ড হিসেবে করি তাহলে 60/75 হচ্ছে 0.8 সেকেন্ড। এটাই হচ্ছে আমার কার্ডিয়াক চক্রের সময়কাল। অর্থাৎ আমাদের যেই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল সংকোচন প্রসারণ হবে সেই টাইমটা হচ্ছে আমাদের 0.8 সেকেন্ড। আশা করি এটা মনে রাখতে পারবা। এরপর আসো আমাদের যে কার্ডিয়াক চক্রের ধাপ যে 4টা বললাম সেটাকে আমরা একটু ভাগ করতে চাই। সেটা হচ্ছে প্রথমে হবে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তারপর হবে অ্যাট্রিয়ামের সিস্টল। আগে দেখি আমরা সিস্টল ডায়াস্টল মানে কি? সিস্টল মানে হচ্ছে আমাদের সংকোচন এবং ডায়াস্টল মানে হচ্ছে আমাদের প্রসারণ। অর্থাৎ যখন আমাদের অ্যাট্রিয়ামের প্রসারণ হবে, কখন? যখন আমার ওই যে রক্তটা সারা দেহ থেকে অ্যাট্রিয়ামে ঢুকতেছে, তখন কি হবে বলতে? অ্যাট্রিয়ামের প্রসারণ হবে। এরপরে অ্যাট্রিয়ামের প্রসারণ হওয়ার পর যখন রক্তটা আমাদের ভেন্ট্রিকলের দিকে যাচ্ছে তখন কিন্তু আমাদের অ্যাট্রিয়ামের সিস্টল হবে বা অ্যাট্রিয়াম সংকুচিত হবে। এটা কিন্তু আমরা একটু আগেই দেখে আসছি। ঠিক আছে, এরপরে যখন অ্যাট্রিয়ামের সিস্টল ঘটবে তখন আবার ভেন্ট্রিকলে কি হবে বলতো? ভেন্ট্রিকলের সিস্টল ঘটবে, সংকুচিত থাকবে, এবং যখন আমাদের ভেন্ট্রিকল রক্তটা প্রবেশ করবে তখন ভেন্ট্রিকলের ডায়াস্টল ঘটবে। আশা করি 4টা ধাপ আমাদের মনে থাকবে। এখন দেখতে হবে আমাদের এই যে
অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল অর্থাৎ অ্যাট্রিয়ামের যে সংকোচন প্রসারণের মধ্যবর্তী সময়কাল হতে হবে আমার 0.8 সেকেন্ড, আর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টলের মধ্যবর্তী সময়কাল হতে হবে আমার 0.8 সেকেন্ড। এটাই আমরা বলতেছিলাম যে কার্ডিও চক্রের সময়কাল টোটাল 0.8 সেকেন্ড। এখন আমাদের অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড এবং সিস্টল হতে সময় লাগে 0.1 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার সিস্টলের সময় লাগে হচ্ছে 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলতে সময় লাগে 0.5 সেকেন্ড। এটা আমি যেভাবে মনে রাখতাম সেটা একটা কোডের মাধ্যমে মনে রাখতাম, সেটা হচ্ছে 71 হচ্ছে 71-35, ঠিক আছে, 71-35। এটা হচ্ছে আমার অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। অনেকেই আমাদের কি করতে পারে, অনেকে আমার বলতে পারে 71-53, তাহলে এক্ষেত্রে কি হবে দেখো তো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, দেন হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। তুমি যেভাবে মনে রাখো এটা হচ্ছে তোমার ইচ্ছা, আমি এভাবে মনে রাখতাম, এই কোড দিয়ে আমি মনে রাখতাম 71-35, ঠিক আছে। তোমার যেভাবে সুবিধা হয় তুমি মনে রাখলে হবে, বাট কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এরপরে আসো, যখন আমার ভেন্ট্রিকুলার সিস্টল হয় তখন একটা শব্দ তৈরি হয় যেটাকে আমরা লাভ শব্দ বলি, আর যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয় তখন যেই শব্দটা হয় সেটা হচ্ছে আমার সাউন্ডটা হয়, সেটাকে আমরা বলি ডাব। আমি কেমন মনে রাখতাম, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল থেকে আমি মনে রাখতাম ডাব, আর সিস্টল হচ্ছে লাভ, ঠিক আছে। ডতে ডাব, ডায়াস্টল, ডতে হচ্ছে ডাব, আর সিস্টলের নাম হচ্ছে সময় হচ্ছে আমার লাভ, ঠিক আছে। এরপরে হচ্ছে মানবদেহের যে সংবহতন্ত্রটা, এটা আগেই পড়ে ফেলি, সমস্যা নেই। সেটা হচ্ছে আমার চারটা ধাপ থাকে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সিস্টেমিক সংবহন, দেন হচ্ছে পালমোনারি সংবহন, দেন হচ্ছে পোর্টাল, দেন হচ্ছে হেপাটিক সংবহন। সিস্টেমিক সংবহন থেকে মনে রাখবো এখানে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। আর আমরা যে বলতেছিলাম যে আমাদের কি বলতো বাম ভেন্ট্রিকল, মনে আছে? আমরা একটু ইমাজিন করো, আমাদের হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে যখন রক্ত আমার কি করে একদম পুরো প্রসেস শেষ করে যখন আমার ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে, বাম ভেন্ট্রিকল থেকে যখন আমার রক্তটা ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে, এই পুরো প্রসেসের যেই আমার ফ্লো চার্টটা, সেটাই হচ্ছে আমার সিস্টেমিক সংবহনের ভিতরে। আবার পালমোনারির ক্ষেত্রে মনে করো তো, পালমোনারির ক্ষেত্রে কি হয়েছিল বলতো, ডান ভেন্ট্রিকল থেকে আমার কি বলতো এই পাশে ছিল হচ্ছে আমার কি বলতো ডান, আর এই পাশে ছিল কি বাম। তো আমাদের বলতেছে হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে আমাদের একদম বাম ভেন্ট্রিকলে যাওয়া পর্যন্ত, ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকলে যে ফুসফুস হয়ে বাম ভেন্ট্রিকলে যাওয়া পর্যন্ত যেই আমাদের প্রসেসটা, সেটাকে আমাদের বলা হচ্ছে পালমোনারি সংবহন। এটা বইয়ের ভিতরে খুব সুন্দর করে ফ্লোচার্ট দেওয়া আছে, তো আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছি, সেটা দেখলে আশা করি কোনো সমস্যা হবে না। দেন হচ্ছে হেপাটিক থেকে মনে রাখবো পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, অগ্নাশয়, অন্ত্র এবং প্লীহার মাধ্যমে যেই আমাদের সংবহনটা হয়, সেটা হচ্ছে আমাদের হেপাটিক সংবহন। এখান থেকে মোটামুটি এই ইনফরমেশনগুলো এবং প্লাস হচ্ছে বইয়ের লাইনগুলো পড়লেই এনাফ। এরপরে আসো মাইজেনিক নিয়ন্ত্রণ, সেখানে হচ্ছে আমার 4টা ধাপ রয়েছে। একটা হচ্ছে এসএএন নোড বা সাইনো এট্রিয়াল নোড, একটা হচ্ছে আমার এভিয়ান নোড, একটা হচ্ছে বান্ডল অফ হিস, এবং হচ্ছে একটা পার্কেনজি ফাইবার বা পার্কেনজি তন্তু। এখানে এসএএন নোডটা মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের রাইট এন্ট্রিয়াম বা ডান এট্রিয়াম, এবং হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশয়ের মধ্যবর্তী সংযোগস্থলে হচ্ছে আমার এসএএন নোড থাকে, যেটাকে আমরা পেসমেকারও বলতে পারি। আমরা যখন রোগ এবং রোগের প্রতিকারগুলো পড়বো তখন আমরা পেসমেকার সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে পারবো। জাস্ট মাথায় রাখবা এসএএন নোড হচ্ছে আমার ডান এট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কেভার মাঝখানে, আবার কখনো কখনো অপশনে শুধুমাত্র ডান এট্রিয়ামও থাকতে পারে, একই কথা, এবং এটাকে আমাদের বলা হচ্ছে পেসমেকার। এভিয়ান থেকে মনে রাখবা, এখানে এই সময় টাইম ফ্রেমটা খুব ভালো করে মাথায় রাখবো, সেটা হচ্ছে এসএন থেকে এভিয়ানে যেতে আমার সময় লাগবে হচ্ছে 0.03 সেকেন্ড, এভিয়ানে আমার ডিলে করবে বা দেরি করবে হচ্ছে 0.9 সেকেন্ড, এভিয়ান থেকে এভি বান্ডলে যেতে সময় লাগবে 0.4 সেকেন্ড, আর এই টোটাল যে টাইমটা অর্থাৎ এসএন নোড থেকে আমার ভেন্ট্রিকলে যেতে সময় লাগবে হচ্ছে 0.1 সেকেন্ড। দেখো তো 9, 4, 13, 3, 16 সেকেন্ড, ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি আরেকবার একটু বলতেছি, এসএন থেকে এভিয়ানে যেতে সময় লাগবে 0.03 সেকেন্ড, এভিয়ানে ডিলে করবে হচ্ছে 0.9 সেকেন্ড, 0.09 সেকেন্ড, এভিয়ান থেকে এভি বান্ডলে 0.04 সেকেন্ড, আর হচ্ছে আমার টোটাল যে টাইম স্প্যানটা, এই তিনটা যদি যোগ করো তাহলে হচ্ছে 0.1 সেকেন্ড। এই টাইম স্প্যানটা খুব ভালো করে মাথায় রাখবে, এখানে কিন্তু আমাদের কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টর থেকে মাথায় রাখবা হচ্ছে আমাদের এখানে দুই ধরনের ব্যারোরিসেপ্টর হয়, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, একটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। চাপের অপর নাম হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর, এবং এখানে আছে বড় বড় সিস্টেমিক শিরা, রক্তবাহিকা, এই ধরনের আমার বিষয়গুলো তোমরা 93 বইয়ে পেয়ে যাবা। এরপরে যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে আমরা হচ্ছে ব্লাড প্রেশার মাপি না, ব্লাড প্রেশার আমরা কি বলি বলতো, 120/80 হচ্ছে আমাদের মিনিমাম বা হচ্ছে আমার স্বাভাবিক মাত্রাটা, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে মাপি, এটা হচ্ছে আমাদের দেখো তো সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ মানে কি? সিস্টোলিক চাপ মানে হচ্ছে আমাদের যখন ভেন্ট্রিকুলার সংকুচিত হচ্ছে তখন সেখানে হবে আমার সিস্টোলিক চাপ, যেটার চাপটা অনেক বেশি হবে, কারণ কী হচ্ছে বলতো হৃৎপিণ্ড তখন সংকুচিত হচ্ছে। তো সংকুচিত হলে সেই চাপটা আমার কী হবে, বেশি হবে, যেটার মান হচ্ছে আমার 100 থেকে 139 মিলিমিটার পারদের মাঝখানে। আর যেটা অপটিমাম বা আমার হচ্ছে একটা লেভেল চিন্তা করি সেটা হচ্ছে 120 পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে ডায়াস্টোলিক চাপ, যেটা সেটা হচ্ছে আমার যখন ভেন্ট্রিকলটা সংকুচিত হচ্ছে তখন সেখানে হচ্ছে ডায়াস্টোলিক চাপ, যেটা তুলনামূলক সিস্টোলিক চাপ থেকে কম হবে, যেটা হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার পারদ, আর যেটার হচ্ছে আমার অপটিমাম মানটা হচ্ছে আমার 80 মিলিমিটার পারদ।
তাহলে দেখো এখান থেকে আসতে হচ্ছে 120/80, অর্থাৎ আমার উপরে যে মানটা সেটা হচ্ছে সিস্টোলিক চাপ, যে অর্থাৎ সংকোচনের মানটা, আর নিচের যে মানটা 80 সেটা হচ্ছে আমার ডায়াস্টোলিক চাপ, অর্থাৎ হচ্ছে আমাদের কি বলে বলতো প্রসারিত হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় সেটার মাপটা। কোনোভাবে যদি কোনো মানুষের এই অপটিমাম যে মানটা সেটা কমে যায় তাহলে সেখানে হবে আমার হচ্ছে নিম্ন রক্তচাপ, যেটাকে আমরা বলি হাইপোটেনশন। আর যদি আমাদের কোনোভাবে এই স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়ে যায় তখন সেই মানুষের আমার রক্তচাপকে বলা হবে হাইপার টেনশন বা হচ্ছে উচ্চ রক্তচাপ। আশা করি বুঝতে পারছো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মানুষের রক্তচাপ মাপার যে যন্ত্রটা সেটাকে বলে স্পিগমো ম্যানোমিটার। এটা অনেক পরীক্ষাতে কিন্তু চলে আসে, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। মানুষের রক্তচাপ মাপার যে যন্ত্রটা সেটাকে বলা হয় স্পিগমো ম্যানোমিটার। তো এই ছিল মোটামুটি ওভারঅল আমাদের হৃৎপিণ্ড নিয়ে কথাবার্তা। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাও এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। এরপরে আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের গ্রুপগুলোতে তোমরা নজর রাখতে পারো। প্লাস হচ্ছে তোমরা কোন বিষয় এবং কোন সাবজেক্টে কৃষি ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস চাও বা হচ্ছে এক্সাম চাও সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।